নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বং বুকিশ। আমি মোহনা। আজকে আবার একটি বইয়ের আলোচনা নিয়ে চলে এসেছি এবং রিভিউ বলতে পারেন। এই বইটির রিভিউ পোস্ট করার জন্য অনেকেই প্রায় রিকোয়েস্ট করেছিলেন, অনেকেই ইউটিউবেও বলেছিলেন এবং ইনস্টাগ্রামেও বলেছিলেন। কারণটাও আমি খুব ভালো মতো বুঝতে পারছি, কারণ বইটা যথেষ্টই জনপ্রিয় হয়েছিল যখন বেরিয়েছিল এবং খুব তাড়াতাড়ি প্রথম মুদ্রণ শেষ হয়ে যায়, দ্বিতীয় মুদ্রণও প্রায় শেষ হয়ে যায়। তো বইটা খুবই জনপ্রিয়। বইটার নাম আপনি হয়তো জানেন এবং হয়তো বইটি আপনি পড়েও ফেলেছেন। তো আমি অনেকটা পরে রিভিউ নিয়ে আসছি, কারণ আমিও বিভিন্ন মানুষের রিভিউয়ের উপর অপেক্ষা করেই বই কিনি। তো তারা যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ আমি বইটা কিনিনি। ফলে অনেকে রিভিউ দেওয়ার পরে এবং সমস্ত রিভিউ প্রায় পজিটিভ হওয়ায় আমি ছাড়বেলায় গিয়ে বইটা কিনে আনি এবং পড়েছি খুব রিসেন্টলি, এবং তাই জন্য রিভিউটা দিচ্ছি। তো ঢুকে পড়া যাক বইটায়। যে বইটা নিয়ে আজকে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে মজনতালি সরকার, লিখেছেন রোহন রায়। এটা প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে এবং এটার মুদ্রিত মূল্য হলো 425 টাকা। এবার মূলত বইটা নিয়ে, বইয়ের উপন্যাসে ঢোকার আগে বইটা নিয়ে একটু বলে নিই। পত্রভারতীর কোয়ালিটি নিয়ে আলাদা করে কিছু বলার থাকে না, কারণ তারা যথেষ্ট ভালো কাজ করেন এবং প্রচ্ছদ যদি আপনি দেখেন উপন্যাসের সাথে একদম ঠিকঠাক। তো কিন্তু এখানে একটা বিষয় আমার মনে হয়েছে, সেটা হলো যে পত্রভারতীর অন্যান্য বইয়ের তুলনায় এখানকার ফন্টের সাইজ বেশ ছোট রাখা হয়েছে। এবার তার কারণ হয়তো এটা যে যেহেতু উপন্যাসটা অনেকটা বড়, সেহেতু যদি ফন্টের সাইজ যেরকম পত্রভারতীরা রেখে থাকেন অন্যান্য বইতে সেরকম যদি রাখা হতো তাহলে বইটা কিন্তু আরও মোটা হতো। অলরেডি বইটা এরকম মোটা, তো এর থেকে আরও বেশি মোটা হতে পারতো এবং তার ফল কিন্তু আমাদেরই ভুগতে হতো, কারণ মুদ্রিত মূল্য অবশ্যই বেড়ে যেত। এবার সেই অনুযায়ী হয়তো সেইটা কমানোর জন্যেই ঠিকঠাকই রেখেছেন। তবে যাদের হয়তো একটু চোখে অসুবিধে আছে তাদের অসুবিধে হতে পারে, যদিও আমার কোনো অসুবিধে হয়নি। আচ্ছা, এবারে হচ্ছে উপন্যাসে ঢোকা যাক। নামটা থেকে কি বোঝা যায়? মজনতালি আমরা হয়তো অনেকেই জানি যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর একটি গল্পে মজনতালি নামে একটি বিড়ালের চরিত্র ছিল। তো সেইখান থেকেই নামটা নেওয়া হয়েছে। আপনি যদি এই প্রচ্ছদে দেখেন এখানে একটা ছোট করে বিড়ালও আঁকা আছে মজনতালির নামের উপরে, এবং সেখান থেকেই নামটা নেওয়া হয়েছে। এবার মূলত উপন্যাসের গল্পটা এটাই যে শুরু হচ্ছে গল্প এরকমভাবে যে ফার্ন রোড দিয়ে একটি মেয়ে একদিন খানিক রাত করেই বাড়ি ফিরছে, স্টেশনে যাবে। এবার কিছু লোকজন তাকে ঘিরে তার উপর বলপ্রয়োগ করে এবং চেষ্টা করে তার ধর্ষণ করার। সেরকম মুহূর্তে একজন মহিলা চলে আসেন যার সমগ্র দেহটাই কালো পোশাকে ঢাকা এবং তার মুখটাও কালো মাস্কে ঢাকা। তো তিনি প্রত্যেকটা লোককে মেরে দেন এবং মেয়েটিকে উদ্ধার করেন এবং একটি মেয়েটির সাথে কিছু কথোপকথনও হয়। তারপরে ওখানে একটি চিরকুট ফেলে দিয়ে উনি চলে যান। এবং এরকম ঘটনা শুধু ফার্ন রোডের ওইখানেই নয়, বরং আরও একটা জায়গায় সেই রাতে ঘটে। তারপর পরের দিন সকালবেলা সবাই বিভিন্ন কাগজে দেখতে পায়, নিউজ পেপারে, যে একটি বিজ্ঞাপন বেরিয়েছে। যে বিজ্ঞাপনটা সেম, প্রত্যেকটা নিউজ পেপারে একই বিজ্ঞাপন বেরিয়েছে। সেটা হচ্ছে যে 12ই সেপ্টেম্বর ফরিয়াপুকুরের যে ধর্ষণ মামলা, সেই ধর্ষণ মামলার যে আসামি, যাকে অলরেডি রাখা হয়েছে সংশোধনাগারে, তাকে খুন করা হবে এবং লিখছে কে? মজনতালি সরকার। তো প্রত্যেকটা চিরকুটেও উনি যেমন নিজের নামটা মজনতালি সরকার মেনশন করে দিয়ে এসেছিলেন, সেরকমই বিজ্ঞাপনেও মেনশন করা আছে। এইবারে এই কেস আস্তে আস্তে পুলিশের হাত থেকে লালবাজার যায়, লালবাজার থেকে সিআইডির হাতে যায় এবং তারা আস্তে আস্তে তদন্ত করতে থাকে যে এই মজনতালি আসলে কে। যদি পুরো বইটা আমরা আস্তে আস্তে পড়ি তাহলে দেখব যে মজনতালি মূলত একটি বার্তা পৌঁছাতে চাইছে সবার কাছে যে এইভাবে ধর্ষণের, যেভাবে সাধারণত যে কোনো মেয়েদের উপর অত্যাচারে, নারী নির্যাতনের অত্যাচারে যেরকমভাবে তদন্ত হয়, যেরকমভাবে বিচার হয়, সেই পদ্ধতিতে যদি আমরা এগোতে থাকি তাহলে কোনো দিনই কখনো কোনো আসামিকে ঠিকঠাকভাবে শাস্তি দেওয়া হবে না। তাই জন্য মজনতালি সব থেকে যে ভায়োলেন্ট রাস্তাটা সেটাকে বেছে নেয় এবং সে প্রত্যেককে খুন করার অপশানটাকেই সব থেকে বেশি জাস্টিফাইড বলে মনে করে এবং সে সেটাই করতে থাকে। শুধুমাত্র যে ধর্ষণের কেসের আসামিদের খুন করা এমনটা কিন্তু নয়, সে এমনকি একটি ম্যাগাজিনের অফিসও জ্বালিয়ে দেয়, যে ম্যাগাজিনটা মূলত মহিলাদের অবজেক্টিফাই করে হচ্ছে
ছবি ছাপতো ম্যাগাজিনে এবং ম্যাগাজিনের বাজার দাঁড় করাতো। তো সেই অফিসকেও সে জ্বালিয়ে দেয়। তো এরকম অনেক ছোট ছোট স্টেপ মজনতালি করে যেগুলো মূলত আমাদের সমাজকে শুধরাতে সাহায্য করবে এরকম, কিন্তু প্রত্যেকটাই আমরা জানি যে আইনের চোখে যেভাবে সে করছে সেগুলো অপরাধ হিসেবেই গণ্য হচ্ছে। এবং আমরা মূলত পুরো প্রসিডিওরটা দেখছি এই বইটাতে, যে কিভাবে মজনতালিকে খুঁজে বার করতে গিয়ে যে গোয়েন্দা দফতর তাদের মানে অবস্থা একদম টাইট হয়ে যাচ্ছে, যে কিছুতেই মজনতালিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো বিভিন্নভাবে বিভিন্ন সোর্স থাকলেও, প্রচুর সোর্স লাগেও কোনোভাবেই মজনতালিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এত বার্তা দেওয়ার পরেও একটা কথা সবথেকে বড় যেটা বলতে হয় সেটা হলো এই বইটা কিন্তু একটা ক্রাইম থ্রিলার। তো যদিও এই বইটা ক্রাইম থ্রিলার এবং এত সুন্দরভাবে লেখা হয়েছে এবং এত বিষয় এখানে আনা হয়েছে যে আমি প্রথম থেকে চাইছিলাম যে মজনতালি কোনোভাবেই যেন ধরা না পড়ে, কোনোভাবেই যেন ধরা না পড়ে। এবং সত্যি বলতে যেভাবে বইটা শেষ হয়েছে আমার মতে মজনতালি এখনও ধরা পড়েনি। যে ধরা পড়েছে সে মজনতালি কিনা সেটা নিয়ে আমার এখনও ডাউট আছে। এবং লেখক বলেছেন যে এটার দ্বিতীয় পর্ব আসবে, সুতরাং অবশ্যই মজনতালি ধরা পড়েনি। এবং মানে আমি এটাই ভেবে নেব মজনতালি ধরা পড়েনি, এবং দ্বিতীয় পর্বের জন্য হয়তো আসল তুরুপের তাসকে তুলে রাখা হয়েছে, এটাই ভেবে নেব। এবার এখানে যেরকম গোয়েন্দা দফতরের তদন্তের পদ্ধতি আমরা দেখেছি, সেরকমই সাংবাদিকতা বা সাংবাদিকরা কিভাবে একটা নিউজের জন্য ছুটে বেড়ান সেই জায়গাটাও কিন্তু এখানে আছে। এবং তাদের কথোপকথন, গোয়েন্দাদের কথোপকথন ইত্যাদির মাধ্যমে আমরা এই উপন্যাসে এগোতে থাকি। এবার এখানে অনেক রকম কথোপকথন উঠে এসেছে, এখানে অনেক এমন কেস উঠে এসেছে যে কেস আদতে কলকাতায় ঘটেছে, যেমন পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলা, যেখানে সুজান জর্ডেনের কথা উল্লেখ করা হয়েছে। এবং এরম প্রচুর আরও অনেক কেসকে তুলে আনা হয়েছে এই বইতে, অন্তত সেই কেসকে একদম মানে কোনো রকম রাগঢাক না করে দেখানো হয়েছে যে কেস আদতেই ঘটেছে। যেমন কামদুনির ঘটনাকে এখানে জামদুনি হিসেবে রিপ্রেজেন্ট করা হলেও সেই ঘটনাকেও এখানে রাখা হয়েছে। তো এখানে অনেক মেসেজ তুলে ধরা হয়েছে, যেমন এমন অনেক কথা আছে যেগুলো আমার বেশ ভালো লেগেছে, যেমন পুরুষতান্ত্রিকতা যে শুধুমাত্রই মহিলাদের জন্য টক্সিক তা নয়, বরং পুরুষতান্ত্রিকতা পুরুষদেরও ভীষণভাবে ক্ষতি করছে, সেই বিষয়টাও এখানে লেখা হয়েছে। এখানে প্রচুর এমন কথা লেখা হয়েছে যে কথাগুলোর ভীষণভাবে দরকার ছিল। এবং সবথেকে বড় কথা যেটা আমি বিশালভাবে মেনশন করতে চাই সেটা হলো যে আগের বছর 9ই আগস্টের পর যদি বিভিন্ন মিছিলে আপনি গিয়ে থাকেন বা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করে থাকেন এবং নাও করে থাকেন, তাহলেও যদি আপনার কখনো মনে হয়ে থাকে যে এইটা বোধহয় এক্সট্রিম হয়ে গেল, এর আর কোনো সলিউশন হয় না, সলিউশন বোধহয় একটাই, যদি আমরা সবকটাকে মেরে দিতে পারি, এরকম যদি ধারণা বা এরকম যদি একবারও ভাবনা আপনার মাথায় এসে থাকে, তাহলে মজনতালিকে আপনি চাইবেন শেষ অবধি মজনতালি যেন বেঁচে থাকে, মজনতালিকে যেন কেউ না ধরে, এবং আপনার কোথাও না কোথাও গিয়ে মনে হবে যে মজনতালি একটুও ভুল করছে না যেটা করছে। এবং পুরো উপন্যাসে এটাও দেখানো হয়েছে যে যারা তদন্ত করছে মজনতালিকে ধরার জন্য, তাদের মধ্যেও কিছু মহিলা আছে এবং তারাও ঠিক মন থেকে মেনে নিতে পারছে না যে মজনতালি অপরাধী, মজনতালিকে যেন কোনোভাবেই কেউ অপরাধী ট্যাগটা দিতেই পারছে না, তাদের মন থেকে মনে হচ্ছে যে না, এটাই হয়তো দরকার ছিল। এবং আপনিও পাঠক হিসেবে পড়তে পড়তে আপনারও একই কথা মনে হবে যে মজনতালি ধরা পড়া উচিত না, মজনতালি কেন ধরা পড়বে। তো যাই হোক, প্রত্যেকটা ক্রাইম থ্রিলারের একটা শেষ থাকে এবং এটারও শেষ আছে। তবে শেষে গিয়ে আমার একটাই জিনিস মনে হয়েছে যে দময়ন্তী যে কথাটা বলে, দময়ন্তী হচ্ছে এই তদন্তকারী অফিসারদের মধ্যে একজন যে আদতে এই বইতে মজনতালিকে ধরে শেষে গিয়ে, এবং দময়ন্তী একটি কথা বলে যে পোয়েটিক জাস্টিস তো হলো না। আমার এই বইটা শেষ করে আদতে এই কথাটাই মনে হয়েছে যে পোয়েটিক জাস্টিস কিন্তু হলো না, অন্তত এই বইটায় কিন্তু হলো না। এবার পোয়েটিক জাস্টিস যদি সত্যিই দরকার হয়, আমার মনে হয় যে এটা দ্বিতীয় পর্ব দরকার, কারণ মজনতালিও যে কথাটা বলেছিল যে 12ই সেপ্টেম্বর যে আসামিকে সে খুন করবে, সেই কথাটাও কিন্তু মজনতালি এখনও রাখেনি। তো ফলে আমার মনে হয় যে মজনতালি উইল বি ব্যাক, মজনতালি উইল কাম ব্যাক। আর আমি তো খুব উৎসাহে আবারও দ্বিতীয় পর্বটা পড়ব, কারণ এই বইটা যেভাবে লেখক লিখেছেন, যেভাবে প্রত্যেকটা বিষয়কে এখানে আনা হয়েছে, যেভাবে প্রত্যেকটা কথোপকথনকে আনা হয়েছে, তাতে কিন্তু আমার ভীষণভাবে নারী হিসেবে আমার ভীষণ ভালো লেগেছে যে কেউ এতটা লিখেছেন বা এতটা ভেবেছেন, সব থেকে বড় কথা।
আর এখানে আরেকটা জিনিস বলি, অনেকে এরকম বলেছেন যেখানে প্রচুর কনভারসেশন থাকায়, মানে কথোপকথনেই যেহেতু পুরো উপন্যাসটা চলছে, সেটা অনেকের কাছে বোরিং লেগেছে, যদিও আমার কিন্তু বোরিং লাগেনি। অর্থাৎ একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা তদন্তকারী অফিসারদের কথোপকথনেও থাকছে, আবার পরবর্তীকালে সাংবাদিকদের কথোপকথনেও থাকছে। এবার একই জিনিস রিপিটেশন অনেকের হয়তো মনে হয়েছে, কিন্তু আমার সত্যিই সেরকম মনে হয়নি, কারণ বরং আমি দুটো অ্যাসপেক্ট খুঁজে পেয়েছি। মানে তদন্তকারী অফিসাররা যখন সেটা নিয়ে কথা বলছেন তাদের অ্যাসপেক্ট কিন্তু আলাদা, আর সাংবাদিকদের অ্যাসপেক্ট কিন্তু আলাদা। তো ফলে আমার একই জিনিস নিয়ে দুবার কথোপকথন পড়তে কোনো অসুবিধা হয়নি। এবার অনেকের হয়তো বোরিং লাগতে পারে। আরেকটা জিনিস বলে দিই, এটা কিন্তু সেই ওই অ্যাকশন টু দি পাওয়ার থ্রিলার নয়। মানে আপনার মনে হবে যে ভীষণ রকমের অ্যাকশন হবে, প্রচুর ফাস্ট পেসে শেষ হয়ে যাবে বইটা, এরকম নয়। হ্যাঁ, আপনি বইটা ছেড়ে উঠতে পারবেন না, এটা কিন্তু একদম ঠিক। এবং বইটা শেষ করার পরেও 4-5 দিন আপনি এটার ঘোরের মধ্যে থাকবেন, আমিও থেকেছি, কিন্তু বইটা সেইভাবে ফাস্ট পেসড কিন্তু হবে না। বইটা আপনাকে ভীষণভাবে আনকমফোর্টেবল ফিল করাবে। অনেক জায়গায় আপনার মনে হবে না, এর থেকে বেশি আর নিতে পারছি না, আজকে এইটুকুই। আমি এরকমভাবে অনেক জায়গায় উঠে পড়েছি, কারণ প্রচুর মানে আনকমফোর্টেবল ফিলিং হয়েছে। তো এই বইটা সেরকম একটা বই, এবং সেরকম ভেবেই পড়বেন। এবং আমার মনে হয় বর্তমানে এই বইটা প্রত্যেকের পড়া উচিত, প্রত্যেকের, নারী পুরুষ নির্বিশেষে, কারণ এটা কোনো নারীদের বই নয়। হ্যাঁ, এখানে একটি সুপার ওমেন কাইন্ড অফ ক্যারেক্টার লেখক এনেছেন, যাকে মজনতালি নাম দিয়েছেন, হয়তো বাংলার ক্যাট ওমেন বলতে পারি আমরা তাকে। কিন্তু এটা আমাদের কথা, এটা কলকাতার কথা, এটা এই বাংলার কথা, এবং এই কথাগুলো ভীষণভাবে পড়া, বোঝা এবং ছড়িয়ে দেওয়াটা দরকার। এবার লেখকের এটাই প্রথম লেখা বই, এবং আমিও প্রথমবার লেখকের লেখনী পড়ছি। সেই তুলনায় কিন্তু লেখক যথেষ্টভাবেই চমকে দিয়েছেন আমাকে, কারণ কারুর প্রথম বই যদি এরকম লেভেলের হয় তাহলে তো তার থেকে এক্সপেকটেশন প্রচণ্ড বাজেভাবে বেড়ে যায়। এবং আশা করব যাতে পরবর্তী লেখনী যা যা লেখক দেবেন সেগুলো প্রচণ্ড ভালো হবে। এবং মোটামুটি বলা যায় প্রথম বলেই উনি সিক্সার হাঁকিয়েছেন, সুতরাং পরের বলগুলোতে যদি বোল্ড আউট হয়ে যান তাহলে সত্যি খুব খারাপ লাগবে, আমার নিজেরই খারাপ লাগবে। এবার এখানে বেশ কিছু রেফারেন্স লেখক ইউজ করেছেন, যেমন আগাথা ক্রিস্টির একটি গল্প থেকে এই যে বিজ্ঞাপন দেওয়ার যে ব্যাপারটা নিউজ পেপারে, সেটা আগাথা ক্রিস্টির একটি গল্প থেকে নেওয়া হয়েছে। এছাড়াও আরও কিছু রেফারেন্স লেখক ব্যবহার করেছেন, সেটা লেখক নিজেই আগে ভূমিকাতে বলে দিয়েছেন, এবং যেটা আমার বেশ ভাল লেগেছে। আর পুরো উপন্যাসটার ভাষা বা কোথাও এমন মনে হয়নি যে খুবই কাঁচা হাতের লেখনী, খুবই প্রথমবার লিখছেন, এ বাবা এত ভুল এই সেই, কোথাওই মনে হয়নি। বরং মনে হয়েছে খুবই পাকা হাতের একটা লেখনী, যেন মনে হচ্ছে কোনো ম্যাচিওর রাইটার যিনি অনেক দিন ধরে লিখছেন তিনি লিখেছেন এটা। সুতরাং বুঝতেই পারছেন যে কতটা ভালো লেখাটা হয়েছে এবং কতটা ঠিকঠাকভাবে সমস্ত জায়গায় ঠিকঠাক সব কিছু রয়েছে। যদিও এটা বলবো যে লেখক একটা জিনিসকে এখানে অ্যাড্রেস করেননি, সেটা হলো যে এই সমস্ত ঘটনার ক্ষেত্রে রাজনৈতিক ইন্টারফিয়ারেন্সটা সবথেকে বেশি কাজ করে। এবং আমার মতে এই সমস্ত ঘটনা আমাদের শহরে বা আমাদের রাজ্যে বাড়ছে তার কারণ রাজনৈতিক প্রভাব, এবং এই যে ঘটনাগুলো কমছে না বা বিচার পাচ্ছে না তার কারণও কিন্তু রাজনীতি। এবার সেই রাজনৈতিক প্রভাব বা রাজনৈতিক মানে খারাপ প্রভাব, যেটা কুপ্রভাব বলা যায়, সেই প্রভাব কিন্তু এখানে দেখা যায়নি, অন্তত বইটাতে লেখক সেইভাবে বিষয়টাকে অ্যাড্রেসই করেননি। কাইন্ড অফ সফট কর্নার কেটে বেরিয়ে গেছেন। মুখ্যমন্ত্রীকে রেখেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী এখানে খুব একটা বড় ভূমিকায় থাকেন না। উনি তদন্তকারী অফিসারদের বাহবা দেন এবং তাদেরকে এগিয়ে যেতে বলেন, কিন্তু সেই রাজনৈতিক প্রভাবটা, যে রাজনৈতিক যে কাদা ছোড়াছুরি, সেই ব্যাপারটা হয় না। অদ্ভুত লাগে যে এরকম একটা মজনতালি সরকারের ঘটনা, যেখানে বারংবার বলা হচ্ছে যে পুরো কলকাতাকে জাগিয়ে তুলেছে মজনতালি সরকার, পুরো কলকাতায় তাকে নিয়ে ডিসকাশন চলছে, মানে নিউজ চ্যানেলে মজনতালি ছাড়া আর কোনো নিউজ চলছে না। সেরকম একটা কলকাতায় দাঁড়িয়ে এতগুলো পলিটিক্যাল পার্টি থাকা সত্ত্বেও তারা একে অপরকে কিছু বলছে না, বা তাদের কোনো কনভারসেশন হচ্ছে না, বা তাদের মধ্যে কোনো রকম জট পাকছে না মজনতালিকে নিয়ে। এইটা আমার খুব অদ্ভুত লেগেছে, যেখানে কলকাতার মেরুদণ্ডেই রাজনীতি বোধহয় একটা বিশাল রকমের প্রভাব বিস্তার করে। তো সেইটা কেন হলো না? হয়তো সেটা এই জন্যে হলো না যে ওইগুলো লিখলে হয়তো লেখকের বইটাই পাবলিশ হতো না, হয়তো সেই ভয়তে রাজনীতিকে খানিকটা সফট কর্নার দিয়েই লেখক বেরিয়ে গেছেন। তবে
শেষে যেহেতু পোয়েটিক জাস্টিস হয়নি এবং শেষটা যেহেতু মজনতালির কথা মজনতালি এখনও শেষ অবধি রাখেনি, অন্তত এই বইয়ের শেষ অবধি, সুতরাং দ্বিতীয় পর্ব আসছে এবং দ্বিতীয় পর্ব আমি জানি না দ্বিতীয় পর্বতেও উনি রাজনীতিকে সফট কর্নার দিয়ে বেরিয়ে যাবেন কি না, তবে যদি সেটা করেন তাহলে বুঝবো উনি সেফ সাইডেই খেলতে চাইছেন প্রতিবার, আর প্রতিবারই সেফ সাইডেই থাকতে চাইছেন। আর বাকি সমস্ত কিছু মানে এই পার্টিকুলার পোর্শনটা মানে এই রাজনীতির ব্যাপারটা বাদ দিলে বাকি সব কিছুই আমার ভালো লেগেছে এবং সত্যি বলবো এই বইটা আপনাকে খুব কমফর্টলি রিড করতে দেবে না। এই বইটা আপনি মাঝে মধ্যেই এটা পড়তে গিয়ে আনকমফোর্টেবল ফিল করবেন। অনেক এই বার্তা মজনতালি দিতে চাইছে বা মজনতালির মাধ্যমে লেখক দিতে চাইছেন, সেই বার্তা সবার কাছে পৌঁছানো দরকার। এবং এই প্রথমবার আমার মনে হয়েছে যে একটা বই, যে বইটা সত্যিই ডিজার্ভ করে হাইপ পাওয়া, এবং সেই বইটাই হাইপ পেয়েছে। কারণ এতদিন যা বই হাইপ পায় প্রত্যেকটি যে খুব ভালো হয় এমন কোনোভাবেই দাবি করা যায় না, কারণ বেশিরভাগই ভালো হয় না। তো এই প্রথম একটা বই যেটা আমি দেখলাম যে একদম যথেষ্ট হাইপ পেয়েছে এবং এই বইটার হাইপ পাওয়া দরকার ছিল। সুতরাং এইটুকুই বলবো যে এই বইটা অবশ্যই পড়ুন যদি এখনও পড়া না হয়ে থাকে, এবং আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি পড়া হয়ে গিয়ে থাকে আর কি বইয়ের রিভিউ আপনারা দেখতে চান সেটাও জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্ট পড়তে খুব ভালোবাসি, আর পারলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বই পড়তে থাকবেন। নমস্কার।